ইউনূসের চলে যাওয়া এখন সময়ের ব্যাপার। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তিনি এখন পালিয়ে যেতে চান। তিনি চান ছেড়ে দেমা কেঁদে বাসি এই অবস্থায়। কিন্তু ইউনূস যাওয়ার পরে কি হবে সেই বিষয়টি নিয়ে এখন আলাপ আলোচনা দৌড়ঝাঁপ শুরু হয়েছে। ইতোমধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল 3-4টি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন এবং তারা অতি সন্তর্পণে হাই কমিশনের সঙ্গে যোগাযোগ রেখেছেন। সেক্ষেত্রে আওয়ামী বিরোধী শিবিরের কথিত বুদ্ধিজীবী যারা, তাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন, রিটায়ার্ড কয়েকজন বিচারকের সঙ্গে আলাপ আলোচনা করছেন। চূড়ান্তভাবে বলা যেতে পারে, দায়িত্বশীল সূত্র আমাকে জানিয়েছে, ইউনূসের চলে যাওয়া এখন সময়ের ব্যাপার। নতুন করে কার নেতৃত্বে আবার নতুন ফরম্যাটে সরকার হবে সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি পরিবর্তন অনিবার্য হয়ে উঠেছে। সেই পরিবর্তনে গণতন্ত্রের যে উত্তরণ হবে তা নয়, তবে বর্তমান যে ফরম্যাটের সরকার রয়েছে সেই সরকার পদ্ধতির পরিবর্তন হয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখন ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং তার উপরে প্রচণ্ড চাপ রয়েছে তার সমর্থকদের পক্ষ থেকে। বিশেষ করে তিনি লন্ডন এসে তারেক রহমানের সঙ্গে আলাপ আলোচনা করে গিয়ে বাংলাদেশের নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই তার নিয়োগকর্তা অর্থাৎ তার যে কিংস পার্টি, এই কিংস পার্টি প্রচণ্ডভাবে খেপেছেন। তারা বেজয়ভাবে খেপে ডক্টর ইউনূসকে গাদ্দার, বেঈমান, বিশ্বাসঘাতক, লন্ডনে গিয়ে সরকার বিক্রি করে দিয়ে আসা, বাংলাদেশে তিনি কোনো লোক খুঁজে পান না, এভাবে নানাভাবে তাকে অভিযুক্ত করেছেন এবং এমন কথা বলেছেন যে প্রয়োজনে তার বিরুদ্ধে তারা রাস্তায় নামবেন। ইউনূস একা কেউ না, তাকে তারাই বসিয়েছেন। অন্যদিকে তারা আরও গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ঘোষণা দেওয়া হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির নেতা, তিনি বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। অন্যদিকে ইউনূসের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক জামাতে ইসলামী এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তারা বলেছেন পিআর পদ্ধতির বাইরে গিয়ে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। তাহলে তারা নির্বাচন করতে দেবেন না, এনসিপি এই পদ্ধতিতে যাবে না। অন্যদিকে জুলাই আগস্ট আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত যে গ্রুপ, তারা বলছেন যদি সংস্কার না হয় তাহলে শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে কি লাভটা হলো। আর এই সংস্কারের প্রশ্নে বিএনপির পক্ষ থেকে পরিষ্কারভাবে তাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, জনাব মির্জা আব্বাস, তারা পরিষ্কারভাবে বলেছেন কোনো নির্বাচিত সরকার ছাড়া এই সংস্কার কেউ করতে পারে না এবং এটাকে আইনে পরিণত করতে গেলে সে আইনটা করবে পার্লামেন্ট। সেই পার্লামেন্ট হতে গেলে অবশ্যই নির্বাচন হতে হবে, এর বাইরে কোনো সুযোগ নাই। এইরকমভাবে বিএনপি এবং তার সঙ্গে যারা রয়েছেন তারা, অন্যদিকে জামাত, এনসিপি এবং অন্যান্যরা সরাসরি বিভক্ত হয়ে পড়েছেন। শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থানের ক্ষেত্রে এরা সবাই ঐক্যবদ্ধ ছিলেন। ইউনূসকে বসাবার ব্যাপারে তারা সম্মিলিতভাবে তাকে সমর্থন করেছিলেন। বর্তমান পরিস্থিতিতে ইউনূস তার সমর্থন হারিয়েছেন তার শিবিরে এবং সবচেয়ে বড় যারা তার জন্য কাজ করেছে বলে তার ধারণা এবং তিনি প্রকাশ্যে বলেছেন, তারা এখন টোটালি তার বিরুদ্ধে চলে গেছেন, ভীষণভাবে তাকে গাদ্দার, বিশ্বাসঘাতক হিসেবে অভিহিত করেছেন। এই পরিস্থিতিতে আরও নতুন করে সংযোজিত হয়েছে যে ইউনূসের অধীনে যদি নির্বাচন হয় সেই নির্বাচনের আইনগত ভিত্তিটা কি। কারণ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে তিনি দাবি করেন এবং তাকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশের সংবিধানে প্রধান উপদেষ্টা নামে কোনো পদ নাই, অন্তর্বর্তীকালীন সরকার নামে কোনো সরকার ব্যবস্থা নাই। তাহলে এই সরকারটা সম্পূর্ণরূপে অসাংবিধানিক সরকার। তাহলে এই অসাংবিধানিক সরকারের অধীনে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা থাকবে কিনা সেটাও অবৈধ হয়ে যাবে। এইরূপ পরিস্থিতিতে ইউনূসও মনে করেন যে তার এখন চলে যাওয়া উচিত, যেহেতু তার পক্ষে সর্বসম্মতিক্রমে আওয়ামী বিরোধী শিবিরের যে সমর্থন ছিল সেটা নষ্ট হয়ে গেছে। অপরদিকে তার নিজের যে সকল প্রয়োজন ছিল, নিজের মামলাগুলো প্রত্যাহার করা, নিজের সুযোগ সুবিধা, নিজের কোম্পানির সুযোগ সুবিধা, সেগুলো সব শেষ হয়েছে। তিনিও এখন ছেড়ে দিতে চান। সে কারণে নতুন করে একটি সরকার কিভাবে গঠন করা যায় এজন্য তিনি দায়িত্ব দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ আরো কয়েকজন উপদেষ্টাকে। তারা তাদের চিন্তা চেতনায় এভাবে তারা ভেবেছেন যে অ্যাপিলেট ডিভিশনে যে পেন্ডিং রিভিউ তত্ত্বাবধায়ক সরকারে সেটা খুব শিগগিরই নিষ্পত্তি হয়ে যাবে। তখন অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার সংযুক্ত হবে। সেই ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে সেখানে যে ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটে আছে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিসেম্বর পর্যন্ত যদি এই সরকারে মেয়াদ থাকে তাহলে হবেন বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রেফাত আহমেদ তাদের পছন্দের মব সংস্কৃতির মাধ্যমে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সরিয়ে তাকেই তারা নিয়োগ দিয়েছিল। ফলে সৈয়দ রেফাত আহমেদ এলে তাকে দিয়ে তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যাবে। যদি সেক্ষেত্রে কোনো কমপ্লিকেটিং সিচুয়েশন হয় তারপর তাদেরকে আরো অনেক দূর যেতে হবে, কারণ তার পূর্বে
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, প্রধান বিচারপতি SK সিনহা সহ আরো অনেক প্রধান বিচারপতি রয়েছেন। এই সকল প্রধান বিচারপতিদের উপর তাদের আস্থা নাই। সেক্ষেত্রে বিকল্প কি হতে পারে, এই বিষয়টাও তারা আলাপ আলোচনায় নিয়ে আসছেন। সেক্ষেত্রে সাবেক ভারপ্রাপ্ত অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওহাব মিয়া, সাবেক প্রধান বিচারপতি KM হাসান, সাবেক অ্যাপিলেট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুল মতিন এবং শাহ আবু নঈম মমিনুর রহমানকেই তারা পছন্দের তালিকায় রেখেছেন। তাদের মধ্য থেকে কাকে পছন্দ করা হবে এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা শুরু করেছেন। এক্ষেত্রে আবার বিভাজিত অবস্থা সৃষ্টি হয়েছে। এক পক্ষ আমেরিকান হাই কমিশনে দৌড়ঝাঁপ শুরু করেছেন, আর এক পক্ষ চীনের পিছনে দৌড়ঝাঁপ শুরু করেছেন। কোন এম্বাসি কিভাবে সহায়তা করবে, কারা কত শক্তিশালীভাবে সাহায্য করতে পারে, সেটা নিয়েও এই আওয়ামী বিরোধী শিবিরের ভিতরে প্রচণ্ড বিভাজন রয়েছে। নতুন করে চীনে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে এনসিপির। সেখান থেকে তারা কি পরামর্শ পাবেন? সেখানে যাবার পূর্বে তড়িঘড়ি করে আমেরিকান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তাদের সঙ্গে বৈঠক করেছেন। ইতিমধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, নিশ্চয়ই তিনি কোনো বার্তা নিয়ে আসছেন, কারণ পাকিস্তান তো আওয়ামী লীগ সরকার সরে যাওয়ায় সবচেয়ে বড় খুশি যে সকল রাষ্ট্র তার ভিতরে অন্যতম। তারা কোন পরামর্শ দিতে আসছেন? তাদের তো অত্যন্ত ঘনিষ্ঠ জামাত ইসলাম এবং জামাত ইসলামের দ্বারা তৈরি করা মোহাম্মদ নাহিদুল ইসলামের যে এনসিপি, সেক্ষেত্রেও তাদের সংযোগ রয়েছে। এসব বিষয়কে ঘিরে একটা বিষয় চূড়ান্ত হয়েছে। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে রাস্তায়, কিন্তু মব হচ্ছে, 32 নম্বরে হামলা হচ্ছে, 32 নম্বর ভাঙা হচ্ছে, এখনো হচ্ছে, মানে অনেক কিছু হয়ে যাচ্ছে, অথচ সেনাবাহিনী আছে, তাদের কাছে পাওয়ার আছে, মানে নিয়ন্ত্রণ করতে পারছে না এইসব। আমি এখানে যদি আমাদের সেনাপ্রধান যদি প্রতীকী অর্থে বলে থাকেন, বড় হওয়া অনেক ধরনের আছে। বড় হওয়া মানে বুড়া হয়ে যাওয়া না, বড় হওয়া মানে জ্ঞানে, শিক্ষা দীক্ষায়, সুশীলতা বা নিজের মধ্যে এক ধরনের কালচারালি মানে সংস্কৃতিবান হওয়া, মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে সেগুলো শিক্ষা এক ধরনের বড় হওয়া। সেই প্রতীক অর্থে যদি বলে থাকেন, তিনি বলেছেন যে ওরা আমাদের সন্তানের বয়সী, ওদের বয়স মানে বয়সটা সন্তানের কি, ওদের অনেকের ছেলে মেয়ে হয়ে গেছে, তারা বহু আগে বিয়ে শাদী করেছে, তারা সংসারী হয়ে গেছে, সেই অর্থে আমি আই উইল নট অ্যাকসেপ্ট। এটা হচ্ছে হয়তো যদি উনি প্রতীকী অর্থে বলে থাকেন যে এরা বড় হোক, বড় মানে ওদের মধ্যে প্রিভেল করুক, ওদের মধ্যে যেটা চেতনাবোধ জাগ্রত হোক, ওদের মধ্যে মানুষের মধ্যে যেসব মানুষ বলে যে জ্ঞান বা শিক্ষা দীক্ষা, তার আচার আচরণ, এগুলো তার পরিবর্তন হোক, তখন হয়তো সে পিছন ফিরে দেখবে আমি কি বলেছিলাম। কিন্তু আপনি সেটা সেনাবাহিনী এইসব জিনিস নিয়ে এত গান্ধীবাদী নীতি সেনাবাহিনীর জন্য নয়। তাহলে তো আমি যুদ্ধের মাঠে গিয়ে আরে তারা বুঝতেছে না আমাদের দেশে ঢুকে পড়ছে, এখন আমি কেন তারে গুলি করব, এই ধরনের বিষয় টিষয় চলে আসবে। এখন হচ্ছে আপনি যে এখানে হচ্ছে সেই জিনিসটা লাই দেওয়ার অর্থ হচ্ছে একটা পুরো ইনস্টিটিউশনকে আপনি অপমান করছেন। যেমন আমি গতকাল মাসুদ কামালের অত্যন্ত প্রখ্যাত সাংবাদিক, উনি অনেক কথাবার্তা বলেন, উনি বলছিলেন যে জেনারেল ওয়াকারের প্রতি আমার অনেক সম্মান শ্রদ্ধা আছে, উনি অনেক কিছু সবকিছু বিজ্ঞের মতো সবকিছু চালিয়েছেন। এবং তো উনি বললেন যে বিদেশে গিয়ে সামরিক বাহিনী বিদেশে গিয়ে বিভিন্ন সমরাস্ত্র কারখানা প্রদর্শনীগুলি দেখে টেকে সেখান থেকে কিছুগুলি নিয়ে আসছে, তারপরে সে এটা দেশে এনে সেটা জনগণের মাথায় ধরে, এই কথাটা কিন্তু বলেছেন। তো উনি বলছেন কই ভাই, তাইলে 3 তারিখ 4 তারিখ 5 তারিখ তো কই তারা জনগণের দিকে ধরে নাই, ধরলে তো আপনারা কোনো খবর ছিল না আপনাদের এখানে, কইটা তো ধরেন নাই, জনগণের দিকে ধরেন নাই, বরং উল্টা 3 তারিখে আমাদের নুরুল কবির অত্যন্ত প্রখ্যাত নিউ এজ পত্রিকার সম্পাদক, ওনার একটা কথা আমি আপনার এখানে আবার ব্যক্ত করছি। উনি বলছেন যে 3 তারিখ অগাস্ট 24 দুপুর, অর্থাৎ দুপুর গড়িয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বহু হাজার স্লোগান বাংলাদেশের মাটিতে হয়েছে, কিন্তু তা এই একটা স্লোগানও কিন্তু সেখানে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয় নাই। যে মুহূর্তে 3 তারিখে যখন ওই দরবার থেকে যখন সেনাপ্রধান বললেন যে আমি সেনাবাহিনী এবং পুলিশকে গুলি না করার জন্য নির্দেশ দিয়েছি, তারপর মুহূর্ত থেকে স্লোগান পাল্টে গেল বাংলাদেশে। তো সেটা হচ্ছে নুরুল কবিরের অ্যাসেসমেন্ট, সেদিন সেনাবাহিনী পুরো আবহাওয়াটাকে সেনাপ্রধান ওলট পালট করে দিয়েছেন।
একটা বক্তব্যের মাধ্যমে। তাহলে যারা এখন বলছেন যে ওনাকে উদ্দেশ্য করে এমন স্লোগান, যেটা আপনি একটু আগে বললেন, হাসনাত ওয়াকার, এই কথারও কোনো প্রতিউত্তর দেওয়া হয় নাই। আজকে আমি আপনার অনুষ্ঠানে আসার আগেই একটু করে দেখছিলাম যে সেনা আইনে এই ধরনের ডিফেমেটরি, তুচ্ছ তাচ্ছিল্য, অবজ্ঞা, যাচ্ছে তাই বলার জন্য কোনো কি প্রতিবেদন বা কোন ধরনের শাস্তির ব্যবস্থা আছে কি না, স্পষ্ট করে আছে 1952 আর্মি অ্যাক্টে, if any person is liable to be passing the defamatory বা অপমানসূলক, তাচ্ছল্যসূলক কোনো মন্তব্য করে থাকলে he is liable to be tried according to the Army Act, even is to be faced the court martial. এক, 2 নম্বর হচ্ছে 1882 আপনার যেটা ক্রিমিনাল কোড আছে, সেখানে ইকুয়ালি is to be tried, he is liable. কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এত আইনও থাকার পরে আমাদের একটা সামরিক বাহিনীর একটা জ্যাক ব্রাঞ্চ বলে একটা আইন শাখা আছে, যারা এগুলি দেখেন, যারা এগুলি বিচার বিশ্লেষণ করে একটা ব্যবস্থা নিতে পারে, তারা নিশ্চয় কিছুই করে নাই। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ঠিক আছে, আমরা ওইভাবেই রিয়াক্ট করলাম না যে ওই গান্ধীর মতো এক চোখ নিয়ে ফেললে আরেক চোখ নিতে নিতে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে, সেটা না হোক, কিন্তু আইনের মুখোমুখি করা তো অবশ্যই দরকার। আইন কি বলে এটাতে? আইন তো অবশ্যই আপনাকে সেটার জন্য একটা প্রতিবিধান দিবে। মানে আইনের বিধান আছে, আপনি মনে করছেন আইনের বিধানের প্রয়োগ করা দরকার। আর সেনাপ্রধানের একটা বক্তব্য, তিনি বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান রকম বিভ্রান্তি করা, মিথ্যা প্রচারণা করা হচ্ছে, অশ্লীল বক্তব্য দেওয়া হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে, সেনাপ্রধান সহ সেনা কর্মকর্তাদেরকে নিয়ে। তিনি বলছেন যে যথাসময়ে ব্যবস্থা নেওয়া হবে, ধৈর্য ধরা হচ্ছে, এবং তিনি বলছেন তাদের সব অপরাধ লিপিবদ্ধ করা হচ্ছে এবং সঠিক সময়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কখন আসলে মনে হয় সেনাপ্রধান, আসলে আমি জানি না সেনাপ্রধান কি মিন করছেন, আপনিও হয়তো এখন মানে এখান থেকে বোঝা যায় না তিনি কি মিন করছেন, কিন্তু কি ধারণা করেন সেনাবাহিনীর প্রধান হিসেবে তিনি কি বলতে পারেন? যথাসময় মানে আসলে কোন সময়, এখন কেন যথাসময় না? সেই কথাটাই আমি তুললাম, যেখানে আইন আছে, প্রচলিত আইন আছে, নতুন আইন করা, সেখানে উনি যে সম্প্রতি এসব বক্তব্য, এসব প্রচার অপপ্রচার, এসব তুচ্ছ তাচ্ছিল্য, এসবের পরে উনি একটা দরবারে আবার অ্যাড্রেস করেছেন। এর ভিতর আপনি যে কথাটা বলছেন সেখানে সেই কথাটাও আসছে। সেখানে উনি বলছেন নাথিং ইজ গোয়িং আনরেজিস্টার্ড, নাথিং ইজ গোয়িং আনরেজিস্টার্ড। কিন্তু কথা হচ্ছে আপনার এই সেনাবাহিনীর যখন ভবিষ্যৎ প্রজন্ম পিছন ফিরে দেখবে, তারা কিন্তু এখানে এক ধরনের একটা ইয়ের মধ্যে পড়ে যায়, মানসিক দ্বন্দ্বের মধ্যে পড়ে। যেই সেনাবাহিনী নিয়ে এত দুঃসাহস, এত কিছু, যেখানে কোনো প্রয়োজন নাই সেনাবাহিনীর, এখানে হয়তো অপরাধ কি? যেমন আজকে আমি একটা আলোচনা শুনছিলাম, সেটা হচ্ছে সেনাপ্রধান ইজ ভেরি স্ট্রিক্ট। উনি বারবার একটা কথা বলছেন যে, যেমন আগে বলছেন ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন হতেই হবে, আবার সেটাকে ফেব্রুয়ারি পর্যন্ত। তাহলে সেনাপ্রধানকে লক্ষ্য করে এই জিনিসটা করা হচ্ছে, যে আক্রোশটা তার বিরুদ্ধে কিসের? সেটা হচ্ছে he remains strict on to the principle or on to the aim to have the election by December or January ভিতরে নির্বাচন করতে হবে। এখন আমরা যারা এখানে কোটারি স্বার্থ নিয়ে, যারা বিনা কোনো কিছু ছাড়াই এখন হই হই করে দেশের এই ব্যবহার করতেছে, ওই করতেছে, এর ওখানে বদলাও, ওরে ধরো, ওরে বাঁধো, ওরে মারো, ওরে কাটো, এসব করার যে ক্ষমতা, সেটা থেকে রহিত হওয়ার ভয়ে তারা they want to most likely to prolong or not to see the election is going to take place, কারণ তখন তো উন্মোচিত হবে কে কার কত দৌড়। মানুষ যখন জাজ করবে, সাধারণ মানুষ যখন তার ভোটের অধিকার নিয়ে ভোটের বাক্স দিবে, তখন বাক্স যে কার কোনটা হবে সেই ভয় তো একটা হতে পারে। আরেকটা হচ্ছে আমার যেটা সন্দেহ, একটা দেশের যখন একদিকে ডেমোক্রেটিক নর্মস যা আছে এগুলিকে ধ্বংস করা, একটা জাতিকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়ে একটা জাতিকে ইনক্লুসিভনেসের বাইরে নিয়ে তাকে বিভক্ত করা, টুকরা টুকরা করা, সেই ক্ষেত্রে তার আরেকটা অবস্থান থাকে, আশ্রয়স্থল থাকে, সেটা হচ্ছে তার সামরিক বাহিনী। এখন হয়তো বিদেশি কোনো গোয়েন্দা সংস্থা, আমার এক ধরনের সন্দেহ, কারণ এক সময় আমি অনেকদিন লম্বা সময় আমার জীবন ছিল, আমি
প্রতি গোয়েন্দা সংস্থায় কাজ করেছি। আমার মনে হয় যে বিদেশি কোন গোয়েন্দা সংস্থা বাংলাদেশ সেনাবাহিনীকে, সামরিক বাহিনীকে দুর্বল করার একটা অপকৌশল হিসেবে এইসব লোকজনের মুখে এইসব কথা দিয়ে হয়তো একটা উচ্ছৃঙ্খলতা, একটা বিশৃঙ্খল অবস্থা, একটা জাতিকে আরো বিপদের মুখে ঠেলে দেওয়া, একটা জাতি যখন আবার তার নির্বাচন বা এটা সেটার মাধ্যমে নির্বাচিত একটা আবহ সৃষ্টি করার বা সেগুলি সবগুলোর মধ্যে একটা উচ্ছৃঙ্খলতা সৃষ্টির বিদেশি কোন দেশের গোয়েন্দা সংস্থা হতে পারে, মানে কাদের স্বার্থ থাকতে পারে এমন? এটা জিওপলিটিক্সে আমি আপাতত মনে করব যে আপনি আমার শত্রু, কিন্তু আসলে আমার শত্রু কিন্তু আমার ভিতরে লুকিয়ে আছে। এজন্য এটা যতক্ষণ পর্যন্ত এটা প্রপারলি যতক্ষণ ইনভেস্টিগেট না হবে ততক্ষণ আপনার কাউকে উদ্দেশ্য করে, কাউ সন্দেহ করে মন্তব্য রাখাটা একেবারেই আমার মনে হয় এটাতে, আমি এই কথাটা এই জন্য বলছি, যারা দায়িত্ববান আছেন তারা খতিয়ে দেখবেন এইসব লোকের পেছনে কাদের ইন্ধন আছে, কে উস্কানি দিচ্ছে, কে তাকে বলছে তুমি এসব বলতে থাকো, আমি তোমাকে প্রোটেকশন দিই। এই জন্য কে দেওয়ার জন্য, কে ব্যক্তিটাকে এমন ক্ষমতাশালী যে একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে, যেই প্রতিষ্ঠানের হাতে সমূহ শক্তি আছে এখনো তার হাতেই সমূহ শক্তি এইসব প্রতিষ্ঠানের হাতে, এই সমূহ শক্তি এখনো পর্যন্ত জেনারেল ওয়াকারের হাতে। তারপর যদি সেখানে কেউ যদি দুঃসাহস দেখায়, তার মানে কেউ পিছন থেকে তাকে ইন্ধন দিচ্ছে। সেই ইন্ধন কারা দিচ্ছে সেটা বের করার সময় এখন। মানে কিন্তু যথা সময়টা কোন সময় সেটা কি আপনি বুঝতে পারছেন? সেনাপ্রধান যথা সময় ব্যবস্থা লিপিবদ্ধ করা হচ্ছে। জি জি, আনরেজিস্টার্ড এই কথাও আমি ওখানে দেখেছি, মাইনরিটি আমি পড়েছি সেখানে বলা হয়েছে নাথিং ইজ গোয়িং আনরেজিস্টার্ড। এখন কথা হচ্ছে আমি লিপিবদ্ধ করে রাখলাম, আমি কোন অ্যাকশন নিলাম না, দেখি না কি হয়, দ্যাট শুড নট বি দ্য পলিসি, দ্যাট শুড নট দ্য পলিসি। তাহলে আরো বেশি মানুষ তখন বলবে অমুক বলছে তুমি তো তারে কিছু করো না, আমিও বললাম। আরেক সময় তো ডিজিএফআই হেডকোয়ার্টার ভেঙে ফেলবার একজন হুমকি দিয়েছে, কিছু হয়নি, করে নাই। আরেকজন সেনাবাহিনী পুরা ক্যান্টনমেন্ট ঘেরাও করার জন্য একেবারে প্রকাশ্য জনসভায় বলছে ঘেরাও করে লক্ষ মানুষ নিয়েই করব। এইটা তো সেনাবাহিনী তো প্রতিপক্ষ নয়। আপনি দেখেন ইভেন পাকিস্তান, আপনি কি মনে করেন এখনই যথাসময়? আপনি কি মনে করেন মানে এই ধরনের এটার জন্য প্রতিক্রিয়া দেওয়া বা আইনি প্রতিকার নেওয়ার এখনই যথাযথ সময়? মানে সেনাপ্রধান যে বলছে যথাসময় ব্যবস্থা নেওয়া হবে, there is no doubt। আপনি যাচ্ছে তাই বলে যাবেন যদি এটার কোনো আইনি ইভেন আর বাকি বাদ দেন, আগে তো ধরেন তাকে কাস্টডিতে আনো, তাকে ইন্টারোগেট করো, ওই করো সেই করো, বাদ দিলাম আমরা, সেটা বাদে দেন, কিন্তু আইন তো আছে। আমি মনে করেছিলাম যে এটার মধ্যে কোনো আইনি প্রতিবিধান সম্ভবত নাই, যার জন্য আইনের আশ্রয় কেউ নিচ্ছে। আজকে দেখলাম 1952 মিলিটারি অ্যাক্টে স্পষ্ট করা আছে, সেখানে প্রয়োজনে কোর্ট মার্শাল করার জন্য সাজেশন দেওয়া আছে। আপনি 1882 যে ক্রিমিনাল প্রসিডিওর, সেখানে স্পষ্ট করে বলা আছে একটা দেশের সামরিক বাহিনীর বিরুদ্ধে আপনি একজন ব্যক্তির বিরুদ্ধে 100 বার বলতে পারেন, ওটার জন্য ব্যক্তি কিন্তু তার প্রতিকার চাইবে। কিন্তু আপনি যখন পুরো প্রতিষ্ঠান ধরে, এর থেকে চরম আর কোনো কিছু বিবৃতি বক্তব্য তো হতে পারে না, এবং সেটার জন্য নো রিপেন্ডেন্ট নাথিং, কোন ধরনের দুঃখ প্রকাশ করা, সেটাও এই পর্যন্ত কোথাও, যেখানে যেসব গণমাধ্যমে বলা হয়েছে সেখানেও তো কোনো কিছু নেই। তার মানে হচ্ছে the individual who is pronouncing all this thing is not repentant even। জি, স্পষ্ট। একটু আসি যে এই যে নানান গুঞ্জন যেটি দিয়ে শুরু করলাম, সবকিছুর মধ্যেই চলছে, আগে মানে প্রায়ই এই গুঞ্জনটি আসছে যে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া হতে পারে, এই নতুন সেনাপ্রধান মানে কু হতে পারে, কু এটা একটা, সেদিন দেখলাম একজন অনুসন্ধানী সাংবাদিক তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ট্রল করে লিখেছেন। একটা গান চলছে বাংলাদেশের নায়ক শাকিব খান অভিনীত একটা সিনেমা, সেখানে একটা গান দুষ্টু কোকিল ডাকে রে কু 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 কু, তো এরকম কতজন মানুষের ছবি দিয়ে বলছেন যে কু 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 তারা ডাকছে সবসময়। আসলে কি মানে আমরা দেখছি তো ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে আবারও সেই ইউটিউবার বা সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন ব্যক্তি যারা আসলে দায়িত্বশীল ব্যক্তিও আছেন যারা এই বিষয়টা বলছেন, আসলে কি কিছু ঘটছে সেনাবাহিনীর ভেতরে? কুয়ের কোনো চেষ্টা বারবার হচ্ছে বা সফল হচ্ছে না, এরকম কিছু কি হচ্ছে? না, এটা যেমন ধরেন একটা জিনিস এখানে সামনে আসছে, এই গুজবের ডালফালা বিস্তার লাভ করার মতো কিছু কিছু অনুষঙ্গ আমাদের এই ইট ইজ প্রিভেইলিং, এটা দেখা যাচ্ছে। যেমন এক সময় বাজারে একটা গুজব ছিল যে আমাদের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি যিনি আছেন, ইনাকে সরিয়ে দেওয়ার জন্য বঙ্গবন্ধু ঘেরাওর একটা প্রচেষ্টা, আপনার যদি মনে থাকে,
বঙ্গভবন ঘেরাও করার জন্য একদিন হলো, তারপর দিন দ্বিতীয় দিন বড় সড় ঘোষণা। পর সেদিন সেনাবাহিনীর বিপুল উপস্থিতি ওখানে, আমি বলবো কার্যকর উপস্থিতি দেখে যারা এই কাণ্ড করতেছেন তারা একেবারেই শটান শুধু পিছনে হটে গেছে, আর কোনো শব্দ নাই, কিচ্ছু নাই। এখন আপনি যেই কথাটা, যে প্রশ্নটা বললেন যে সেনাপ্রধানকে এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে, এই যে কয়েকদিন আগে হঠাৎ করে আবার মহামান্য রাষ্ট্রপতির ছবি ছড়ানোর, সরিয়ে ফেলার বিভিন্ন দূতাবাস থেকে এক ধরনের একটা করা হয়েছে, আপনার সেখানে গুজব আওয়াজ ছড়ানো হয়েছে। যেহেতু রাষ্ট্রপতি ছাড়া সেনাপ্রধানকে সরানোর কারো কোনো সাংবিধানিক এখতিয়ার নাই। এবং আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার সেনাপ্রধান চাইলে সেখানে আরো কিছু কিছু রাষ্ট্রপতির মাধ্যমে কিছু কিছু ব্যবস্থা, সাংবিধানিক ব্যবস্থা নিতা। এবং বলা হচ্ছিল যে এটা হয়তো মহামান্য রাষ্ট্রপতির বা দুজনের মধ্যে সম্পর্কের কারণে না এটা করা হচ্ছে, যাচ্ছে না এটা করা যাচ্ছে। সুতরাং সেটা যখন এই কথাটা আসলো বাজারে, একেবারেই ছড়িয়ে গেল সোশ্যাল মিডিয়াতে বেশি করে, কি হলো সেটা যে এটা হলো পূর্ব সংকেত। মহামান্য রাষ্ট্রপতিকে ছবি সরানোর পরেই রাষ্ট্রপতিকে সরানো হবে, তারপরে বাকি বাকি ব্যবস্থা, এই ধরনের কথাবার্তা এগুলো। তো আমি যেটা বললাম, হয়তো এই যে মন্তব্যগুলো, এই যে বক্তব্যগুলো, এগুলো হয়তো আমরা বলি অ্যাসিড টেস্ট, এক ধরনের বলে দেখি কি কি হয়, এখন কিছু হয় কিনা দেখি, না হলে তাহলে আরো কিছু বলবো, আরো কিছু করবো, এই ধরনের। তবে একটা ভালো হলো যে আমাদের অনেক উপদেষ্টা তখন বললেন আমরা এগুলি কিছুই জানি না, উপদেষ্টা পরিষদে কখনো এগুলো আলোচনা হয় নাই, কোনো লিখিত কোনো সরকারি কোনো আদেশ জারি হয় নাই, টেলিফোনে কে বা কারা বলছে, পররাষ্ট্র উপদেষ্টা বলছে আমিও জানি না। তার মানে এখানে কে করছে সেটাও কারো স্বীকৃতি নাই, কেউ স্বীকার করছে না। তার মানে হচ্ছে এইসব প্রচার প্রপাগান্ডার মাধ্যমে একটা এগুলি হলো টেস্ট করে দেখা কি হয়, প্রতিক্রিয়াটা কি হয়। আমার মনে হয় সেই পর্যায়ে এগুলি জিনিসগুলো রয়ে গেছে। এটাও কি তাহলে একটা অ্যাসিড টেস্ট? মাঝখানে এরকম একটা বার্তা শোনা গেল যে সেনাপ্রধানকে সরিয়ে সেনাপ্রধান হবেন গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার আমান আজমি। এই গুঞ্জনটাও কতদিন চললো, তারপরে তিনি তার ফেসবুক পোস্টে বললেন যে আসলে এটি গুজব, এরকমটা কিছু না। কিন্তু এটাও কি একটা অ্যাসিড টেস্ট? এরকম গুজবই ছড়ানোর কারণ কি? না, সেটা হচ্ছে একেবারে আমি বলবো যে ডে ড্রিমন, মানুষ বললেন দিবা স্বপ্ন, সেটাও হওয়ার কোনো স্কোপ নাই। কারণ উনি বহু আগেই উনি সেনাবাহিনী থেকে ওনাকে নিয়ে যে গুজবটা ছড়িয়েছেন, যারা ছড়িয়েছেন তারা এটা হয়তো বোকার স্বর্গে, আমি বলবো যে বোকার স্বর্গে বসবাস। গুজব ছড়ানোর কতগুলি নিয়ম কানুন থাকবে, কি দিয়ে মানুষকে গুজবটা ছড়াবো। তো ওই গুজবগুলি হচ্ছে হয়তো এটা তার প্রতিপক্ষ, তার মধ্যে সে ওরকম অ্যাম্বিশাস বলেও আমার মনে হয় না কখনো। বাট এটা এই গুজবটা একেবারে যাচ্ছা তাই। তবে এটা একটা বাহিনীকে নিয়ে এই গুজবগুলি ছড়ানো হচ্ছে, বাট এটা হলো নৈতিক এবং আমি বলবো যে একেবারেই আপনার অর্পিত দায়িত্ব থেকে একটা দায়িত্ব, যে যারা এই গুজবগুলি ছড়াচ্ছে তাদেরকে টু ব্রিং দ্যাম ইনটু দ্য জাস্টিস। আপনি তাদের কিছুই করছেন না, গুজব ছড়িয়ে যাচ্ছে কতগুলি একটা সংস্থা সম্বন্ধে আপনি, অথচ আমি সারা পৃথিবীতে আমি বিশ্বাস করবেন না সামরিক বাহিনীর যে মর্যাদা, আমার আজকে মনে হয় যেহেতু আই বিলংস টু দ্য সেম কমিউনিটি, আমি অনেকদিন চাকরি করেছি এবং আমার জীবনের আমি কেন, যারা আমার বক্তব্য শুনবে বা সামরিক বাহিনী যারা অবসরপ্রাপ্ত আছেন বা আপনার এই প্রোগ্রাম কিন্তু আমাদের গ্যারিসনের ম্যাক্সিমাম, কারণ আমি যখন প্রতিক্রিয়াগুলি দেখি টেলিফোনে শুনি কি হয়েছে না হয়েছে, তো আমি তখন বুঝলাম আপনার এই প্রোগ্রামটা মেজরিটি অফ দ্য পিপল দে এনজয়েড, দে সি, দে ফর্ম দেয়ার ওপিনিয়ন। সেখানে তাদের একটা যে এই যে মনোকষ্টের বিষয়টা, সেজন্য আমি বলছিলাম যে আমি একটা মোরাল অব্লিগেশন, নৈতিক একটা দায়িত্ব নিয়ে আপনার এই অনুষ্ঠানের মুখোমুখি হয়েছি। হয়তো সবার পক্ষে কথা বলা এটাকে বলা হয় মিউটিন, এটা সেটা না। আমি আমার ব্যক্তি অবস্থান থেকে আমি যে কষ্ট পেয়েছি, সেই কষ্ট অন্যরা যারা পেয়েছেন তারাও হয়তো মনে করবেন যে হ্যাঁ এটা হওয়া উচিত। কারণ আপনি একটা ব্যক্তি কেন, আপনি ঠিক আছে জেনারেল ওয়াকারকে আপনি টার্গেট করেন, কিন্তু পুরা প্রতিষ্ঠানকে, পুরা সামরিক অফিসারদের, আমি তো বললাম এই যে ফার্স্ট হওয়া সারা তৎকালীন পূর্ব পাকিস্তানে স্ট্যান্ড করেছে সারা পাকিস্তান ব্যাপী, হি কেম টু দ্য মিলিটারি, হি জয়েন টু দ্য মিলিটারি। তার মানে কি সে আসছে এখানে। এই যে আপনি যার ধরেন কয়েকদিন আগে আপনি হয়তো দেখে থাকবেন, এই আমাদের সেনাবাহিনীর একজন অফিসার
জেনারেল ফজলে এলাহি আকবর অবসরপ্রাপ্ত, উনি একটা বক্তব্য দিয়েছেন কি হয়েছে না হয়েছে। উনার ব্যাকগ্রাউন্ড যদি কেউ জেনে থাকেন, উনি ওই যে ব্রিটেন থেকে ক্যাম্বারলি থেকে উনার স্টাফ কলেজ করেছেন, ওই আমেরিকাতে ওনার আর্মি ওয়ার কলেজ করেছেন। এরকম বহু ভুরি আছে যারা স্বপ্ন কল্পনা করতে পারবেন যে এইসব জায়গায় যে কি পরিমাণ পড়ালেখা, কি করতে হয় কি না করতে হয়। এখন আমি বলে দিলাম পুরা কমিউনিটিকে আমি বলে দিলাম যে স্পষ্ট, মানে এটি বাহিনীর সদস্য হিসেবে আপনার জন্য কষ্টদায়ক। কমিউনিটির উপর এটা যদি বলতেন যে একজন ব্যক্তিকে, আমি একজন ব্যক্তি হিসেবে বলতে পারি যে আমি খুব খারাপ, আমি কিচ্ছু জানি না, আপনার এই পালস অফ পলিটিক্সে তারপরও আমাকে আনতেছে, একটা গাধাকে নিয়ে আসতেছে এখানে, আমি বলবো যে ভাই আমাকে গাধা বলছে, আমার বক্তব্য থেকে সে মনে করছে যে আমি গাধাই, তো আমার গাধা বলছে, তাতে কিছু নেই। কিন্তু আমার কারণে আমার পুরো কমিউনিটিকে যদি কেউ গাল দেয়, একদম স্পষ্ট, একদম স্পষ্ট। একটু পরে আরেকটা প্রসঙ্গেও যাই, হয়তো আবারও এই প্রসঙ্গের দিকে আসবো বিভিন্ন আলোচনার মাধ্যমে। সম্প্রতি গেল 19শে মে 2025 খবর দেখছিলাম, ডন পত্রিকায় বলা হচ্ছে পাকিস্তান মুসলিম লীগের সিনিয়র নেতা ও সাবেক সেনেটর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল কাইয়ুম বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি কনফেডারেশন প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন। মানে আমি বাংলায় যদি বলি, যদি উভয় দেশ চায় তাহলে তারা সাংবিধানিক কনফেডারেশন গঠন করতে পারে এবং একযোগে তাদের জনগণের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কাজ করতে পারে। পাকিস্তান বাংলাদেশ সেনাবাহিনীকে পূর্ণ সামরিক প্রশিক্ষণ সহায়তা দিতে প্রস্তুত। এটা জেনারেল কাইয়ুমের ভাষ্য, আমি একটু কোট করছিলাম। আসলে কি এরকম কোনো কনফেডারেশনের কোনো আলোচনা, কোনো ধারণা, মানে তিনি এটি কোথা থেকে বলছেন, কেন বলছেন? এবং আরো একটু সাথে একটু যোগ করি, 15 জানুয়ারি এটিও একটি গণমাধ্যমের খবর, দ্য এক্সপ্রেস ট্রিবিউন, তারা বলছে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের এক প্রতিনিধি দল পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল সদর দপ্তর বা GHQ পরিদর্শন করেছেন। এটি একটা বিরল ঘটনা। দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা জেনারেল SM কামরুল হাসান এই বাহিনীকে, মানে এই টিমটাকে লিড করেছেন বলে বলা হচ্ছে। মানে আসলে কি কোনো প্রক্রিয়া চলছে, সম্পর্ক উন্নয়ন হয়েছে বলে বলা হচ্ছে বেশ কয়েকটি বৈঠকও হয়েছে, আপনার মূল্যায়ন? হ্যাঁ, ধন্যবাদ। আপনার এই প্রশ্নে কিন্তু দুটো পার্ট আছে। একটা হচ্ছে পাকিস্তানের একজন মুসলিম লীগের একজন নেতা, সাবেক সামরিক কর্মকর্তা। তো এরকম সাবেক সামরিক কর্মকর্তা পৃথিবীতে বহুজন আছে যারা পৃথিবীর ভূ রাজনীতি এবং ভূ কৌশল এসব সম্বন্ধে একেবারে অজ্ঞাত। সে কোনো কারণে খালি বই প্রেসি মুখস্থ করে তার প্রমোশনের জন্য খালি পড়ালেখা করেছে, কিন্তু পারিপার্শ্বিকতা, এটা আমার মনে হয় এই ভদ্রলোক সেরকম একটা লোক। আমি তার সামনে পেলে সে ভূ রাজনীতি, এই অঞ্চলের, সারা পৃথিবীর কথা ভাবছিলাম, এই অঞ্চলের ভূ রাজনীতি সম্বন্ধে তার কোনো ধারণা, যদি ধারণাই থাকতো তাহলে প্রথম প্রশ্ন তারে করতাম, তার দেশে বালুচিস্তানে এখন স্বাধীনতার আন্দোলন চলছে, সেটার দিকে তার নজর নাই। একটা পুরো আস্ত ট্রেন সেখানে হাইজ্যাক করেছে বালুচ বিদ্রোহী, এবং সেটা পাকিস্তানের একটা পুরা কমান্ডো, ওখানে একটা ব্যাটালিয়ন স্ট্রেংথ তারা ডেপ্লয় হয়ে সেটাকে নিউট্রালাইজ করেছে। এই গত সপ্তাহেও তারা একটা অপারেশনে প্রায় 25 থেকে 26 জন, ওদেরকে বলা হয়েছে দে আর অ্যাজ ইন্ডিয়ান এজেন্ট, তারা দে আর ইনফিলট্রেটেড, বালুচিস্তানে গুলি করে মেরেছে। একই সাথে তার পার্শ্ববর্তী দেশ, সেখানে তারা যে ওই সেই সীমান্ত গান্ধী, আব্দুল ওয়ালি খান বা আব্দুল গাফফার খান, তারা সেখানে বালুচিস্তান নিয়ে, সেখানে বৃহত্তর আফগানিস্তানের অংশ নিয়ে তারা যে সেখানে, তার যদি ধারণা থাকতো এই তো আমাদের পার্শ্ববর্তী সন্নিহিত অঞ্চলে কি হচ্ছে, এখানে পৃথিবীর জাতিসত্তাগুলো এখন সেখানে তার মতো ফেডারেশনের কথা চিন্তার কেউ নাই, যেখানে এই যে আরাকান আর্মি এখানে সৃষ্টি হয়ে গেছে, আরাকানিস্টরা সেখানে, ওই শানরা, এদিকে পূর্ব ভারতীয় অঞ্চলের, এইসবের যদি কোনো ধারণা থাকতো তাহলে এই যে মিজো রিভোল্ট হচ্ছে, তার দেশে গিয়ে তারা গিয়ে মিটিং করতো না। নাগারা আলাদা স্বাধীন নাগাল্যান্ড নিয়ে দাবি করছে, মিজোল্যান্ড নিয়ে চিন্তা করছে, ত্রিপুরা মণিপুরে বিদ্রোহ চলছে। তো এই অঞ্চলের কোন ধরনের ধারণা এই ভদ্রলোকের কিছু আছে বলে আমার মনে হয় না, এবং উনি যে এই সংক্রান্ত কোনো লেখাপড়া করেন সেটাও আমার মনে হয়। উনি মনে করছেন তুমি মুসলিম, হামবি মুসলিম, ওনার মাথায় আছে এটুকুই, যে তুমিও মুসলিম আমিও মুসলিম। সেই ধারণা যে বহু ব্রিটিশরা মাথায় ঢুকে গিয়েছিল যে হিন্দু মুসলমান ডিভাইড এন্ড রুল করে, উনি এখনো পর্যন্ত ওই ব্রিটিশদের ট্যাবলেট খেয়েছেন, ওই ট্যাবলেটের উনি পয়দা আমার মতে। 2 নাম্বার যেটা বললেন,
আমি জেনারেল কামরুলকে ব্যক্তিগতভাবে চিনি। আমার সেই চ্যানেল থেকে আমি বলি, কামরুল দেশপ্রেমিক একজন সেনাকর্মী। জীবনে প্রশ্নও আসে না নিজের দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করার জন্য জেনারেল কামরুল কখনো কোথাও একটা শব্দ মরে যেতে পারে, কামরুল কখনো সেই ধরনের কোনো জিনিসে সায় দেবে না। কারণ আমার সাথে ব্যক্তিগত আলাপে আমি অনেক সময় দেখেছি তার দেশপ্রেমের কি উজ্জীবিত। এখন কথা হচ্ছে এখানে, তাহলে দুটা দেশের মধ্যে সামরিক প্রতিনিধি দল আদান প্রদান হতে উইথ চেঞ্জ সিচুয়েশন অনেক সময়, যেমন এখন আপনি দেখেন কিভাবে জিও স্ট্র্যাটেজি কিভাবে চেঞ্জ হয়ে গেছে। আমেরিকার সাথে ভারতের যে দহরম মহরম ছিল, এটা কল্পনাতীত। মোদীকে ভাই ডাকতেছে ট্রাম্প কে মোদী ভাই ডাকতেছে, ধর্মের ভাই, একজন রাখি বাঁধা দিচ্ছে, একজনের কপালে টিপ দিচ্ছে। হঠাৎ করে দুই ভাইয়ের মধ্যে এমন বিরাট, এমন বিদ্রোহ, এমন বিভাজন। এক ভাই এখন রাশিয়াতে চলে গেছে, ওই ভাইয়ের কাছে আবার চীনারা দৌড়ে আসছে। এখন কালকে দেখলাম মোদী সাহেব যেভাবে চীনের ফরেন মিনিস্টারদের ভাই এতদিন দূরে ছিলাম, আসো মুখে ধরো, এখন সেভাবে ধরছেন। এটা বদল হয়ে যাচ্ছে। আপনি পৃথিবীর বিভিন্ন সিনারিও, কারণ রাশিয়াতে তেল কিনছে কে? ভারতের উপর প্রেশার দিচ্ছে। আমেরিকান যারা নিউকন আছে, যারা ডিপেস্টেড আছে, তারা ট্রাম্প সাহেবকে এটুকু বুঝিয়েছেন যে এই ভারতের কারণেই রাশিয়া কিন্তু বিপুল অর্থ উপার্জন করছে, সেই অর্থ দিয়ে ইউক্রেনের যুদ্ধ চলছে, আমরা পুরো ইউরোপ মিলে পারতেছে না তার সাথে। সুতরাং এই তেলকানা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনার সেখানে কি হবে? ভারত দুর্বল হয়ে যাবে, সরি রাশিয়া দুর্বল হয়ে যাবে। সেটার উপর ভিত্তি করে প্রথম ভয় দেখানো হলো, তারা বলছে আমরা আমাদের জ্বালানি যেটা নিরাপত্তা, সেটা নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করতে আমরা উই আর নট রেডি। তাহলে কি করলো? 50 করে দেওয়া হলো 25-এর জায়গায়। আর মোদী সাহেব তারপর বললো এবার আমরা তাইলে রাশিয়ার দিকে আরো ঘুরে আরো ঝুঁকে পড়ি। এখন সেখান থেকে চীন, রাশিয়া এবং ভারত যে অ্যাক্সেস হচ্ছে, এখন যে অক্ষ শক্তি তৈরি হচ্ছে, এখন সেখানে আমেরিকান যারা পলিসি মেকার আছে, প্রফেসর স্যাক্সের মতো লোক, প্রফেসর ম্যাসিয়ারের মতো লোক বলছে যে ট্রাম্প হ্যাজ মেড আ ব্লান্ডার অফ ইউনাইটেড স্টেটস ফরেন পলিসি, যেটা হয়ে যাচ্ছে। কারণ ভারতের যে জনশক্তি, চীনের যে জনশক্তি, তাদের মধ্যে রাসায়ন যে কলাকৌশল, যে সামরিক, সবগুলো মিলিয়ে তারা যে একটা শক্তি গড়ে উঠছে, সেখানে কিন্তু আবার পাকিস্তানের কোনো স্থান নাই, এটা মনে রাখতে হবে। কারণ পাকিস্তান অলরেডি আমেরিকার দিকে ঝুঁকে পড়েছে। মানে ভূ রাজনীতিতে একটা পরিবর্তন হচ্ছে, সেটি আর আগের অবস্থা নাই। হ্যাঁ, এটা বৈশ্বিক পরিবর্তন, এটা হচ্ছে। আপনি নাইলে দেখেন যখনই মানে সেই পরিবর্তনের স্বার্থে কি পাকিস্তানের সাথে সম্পর্কটা এত ভালো হচ্ছে এখন? আমাদের আমাদেরও একটা পরিবর্তন, এটা এখনো বলা যাচ্ছে না। এটা কেন বলা যাচ্ছে না আমি আপনাকে বলি। পাকিস্তানে যে যাওয়া আসা হবে না এই উপমহাদেশের, যেমন ধরেন আমাদের সাথে এখন ভারত এবং মিয়ানমারের সম্পর্ক অলমোস্ট তলানিতে কূটনৈতিক ভাবে। তো সেখানে পাকিস্তান আছে দূরে, হয়তো সেখানে পাকিস্তানের সাথে একটা তারা আমন্ত্রণ জানাবে। এখন যেমন কালকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে আসছে, আগামীকাল আসছে, 3 দিনের সফর করবে। তার মানে হচ্ছে ইট ইজ এভরি কান্ট্রি, সে কূটনৈতিক ভাবে, অর্থনৈতিক ভাবে সে প্রথম চিন্তা করবে কি কি অর্থনৈতিক ভাবে আমার এখানে কি কি আমি সম্পর্ক স্থাপন করতে পারি বাণিজ্যের মাধ্যমে। তারপর সে চিন্তা করবে তার জিও স্ট্র্যাটেজি, ভূ-কৌশলগত অবস্থানে গিয়ে বাংলাদেশের সাথে আমার সম্পর্ক করলে আমি কি কি করতে পারি, আমার কোন কোন শত্রুর বিরুদ্ধে হয়তো আমি একটা অবস্থান দৃঢ় করতে পারি। এটা প্রত্যেকটা দেশ করে পৃথিবীর। এটা কোনো দেশকে আপনি একেবারে ইন্ডিভিজুয়াল একটা দেশকে যদি কেউ যদি মার্ক করে বা নির্দিষ্ট করে, দ্যাট ইজ নট এ ফেয়ার ডিল ইন ডিপ্লোমেসি অ্যান্ড ইন দ্য ইকোনমিক যে ডিপ্লোমেসি আছে তার মধ্যে। আপনি এখানে কত স্মার্টলি আপনার স্বার্থ আদায় করে নিতে পারবেন। আমার মনে হয় জেনারেল কামরুল সেখানে ইজ আ ভেরি স্মার্ট অফিসার। সে আমাদের স্বার্থের জন্য সেখানে দেন দরবার কথা বলবে, হয়তো বলেছে, জানি না কি বলা হয়েছে। যেমন আমেরিকার সাথে আমাদের এখন এই যে ট্যারিফ নিয়ে আমরা 19-20% হয়েছে, আমরা হইচই একদম বিরাট বিরাট হয়ে গেছে, কিন্তু আমরা এখনো জানি না কি হয়েছে, কি শর্তে আমাদের মধ্যে এই চুক্তিটা হয়েছে, তারা আমাদের কমিয়েছে। সেখানে এখন কিছু জিজ্ঞেস করলে বলা হয় এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করা হয়েছে একটা, আমরা বলতে পারতেছি না। কিন্তু